নীলিমা পর্ব ১ লিখেছেন A.H. স্পর্শ। বাবার বন্ধুকে দেওয়া কথা রাখতেই এক প্রকার জোর করেই বাবা কালিটার সাথে আমার বিয়ে দিলেন। আমিও এক প্রকার বাধ্য ছেলের মতোই বিয়ে করে নিলাম। যদিও এই বিয়েতে আমার মা দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু বাবা মায়ের কোনো কথাই কানে তুলেনি। আমাদের পরিবারে বাবার কথাই ছিল শেষ কথা। আমি জানি না বাবা কিভাবে পারল ওই কালী ভূতনির সাথে আমার বিয়ে দিতে। বিয়ের পর থেকে আমি একবারও ওই কালীটার চেহারা দেখার ইচ্ছে প্রকাশ করিনি। কালী তো কালী, একদম নিগ্রুদের মতো কালো। কালী মানে আমার বউ নীলিমা, যাকে আমি কালী বলেই ডাকি। সে কখনো আমার সামনে আসে না, হয়তো সে কিছুটা ভয় পায় আমাকে। সেদিন রাতে বাসায় আসার পথে আমার বেস্ট ফ্রেন্ড সুমনের সাথে দেখা। ভয়ে মুখ লুকিয়ে চলে আসছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি। দেখা করতেই হলো। সুমন আমাকে বলল, কিরে শালা, বিয়ে করলি চুপি চুপি, দাওয়াতও দিলি না, ভাবির সাথে পরিচয়ও করালি না। তোর বউ কি খুব সুন্দর যে আমাদের দেখাতে চাস না? সেদিন কোনো মতে আমি সুমনের পাশ কাটিয়ে চলে এসেছিলাম, কিন্তু সুমনের ওই কথায় আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওদেরকে আমি বলতাম আমার বউ হবে সবার থেকে সুন্দরী। ওরা আমার কথা শুনে হাসতো আর বলতো, তোর বউ কালী হবে। তখন কল্পনাতেও ভাবিনি আমার বউটা সত্যি কালী হবে। আমার অনেক স্বপ্ন ছিল একটা পরী বউয়ের, যাকে আমি পুতুলের মতো করে সাজিয়ে রাখবো আর সমস্ত অকেশনে তার হাতে মেহেন্দি পরিয়ে দিব। আর সে মুচকি মুচকি হাসবে, আর আমি তার হাসির দিকে চেয়ে থাকব আর তাকে প্রাণ ভরে দেখব। সেদিন আমি রাতে বাসায় যাইনি, খুব করে কেঁদেছিলাম। মনের কষ্ট ভুলতেই সারা রাত আমার গার্লফ্রেন্ড রিদির সাথে ছিলাম। দুজনে আবার নতুন করে স্বপ্ন বুনছিলাম। কালীটা ফোন দিয়েছিল, আমি রিসিভ করিনি। সকালে বাসায় ঢুকতেই বাবা আমাকে বলে দিল, আজ সারাদিন তোর খাওয়া অফ, আর বৌমাকে রেখে তুই কোথায় ছিলি সেখানেই খেয়ে নিস। কি বলবো কিছুই মাথায় আসছিল না। ওই কালীটার জন্য আমার সাথে বাবা আজ এমন ব্যবহার করলো। ওই কালীটার আমি 13টা বাজাবো। সেদিন রাতে আমি নীলিমাকে খুব মেরেছিলাম। আমার সমস্ত রাগ মিটিয়েছিলাম ওর উপরে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। নীলিমার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। খুব মায়া হয়েছিল ওর উপর। সেদিন প্রথম ওকে আমি স্পর্শ করেছিলাম। বেচারি সব কষ্ট ভুলে তার সমস্ত ভালোবাসা আমাকে উজাড় করে দিয়েছিল। তারপর থেকে আমি ওর সাথে টুকটাক কথা বলতাম, শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখলাম কালীটা নীল শাড়ি পরেছে, নীল চুড়ি পরেছে, কপালে নীল টিপ দিয়েছে। আমি রুমে যেতেই বলল, শুনেছি আপনার নাকি নীল রংটি খুব পছন্দ। আপনার কাজিন সুমা আপু আমাকে বলেছিল। নীল রংটি সবার জন্য নয়, আমার নীল রঙে শুধুমাত্র রিধিকে ভালো লাগে। তুমি রুম থেকে যাও, আমার সং দেখতে ইচ্ছে করছে না। আমি ক্লান্ত, ঘুমাবো এখন।
কিন্তু আমি তো ভেবেছিলাম। পুরো কথা শেষ না করতেই শুভ্র বলল, কি ভেবেছিলে? আপনার সাথে একটু বের হব, রিকশায় করে ঘুরব, আর একসাথে ফুচকা খাবো। আমার সাথে কি বের হওয়ার যোগ্যতা আছে তোমার? নিজের চেহারা একবার আয়নায় দেখেছ? তোমার চেয়ে কালী পূজাও সুন্দর আছে। কোন সাহসে এসব কথা বলো তুমি? সেদিন একটু মায়া দেখিয়েছি বলেই খুব সাহস বেড়ে গেছে, তাই না? নীলিমা আর কোনো কথা বলে না, কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। এতটা কষ্ট তার কখনো হয়নি, এতটা ব্যথা তাকে আগে কখনো কেউ দেয়নি। নীলিমা ক্ষুধার কাছে বলে, কেন আমাকে কালি বানিয়েছ? সাদামাটির কি খুব কম পড়েছিল? তুমি জানো না, তোমার এই দুনিয়ায় কালো মেয়েদের কোনো স্থান নেই। পাশের রুমে গিয়ে নীলিমা শাড়ি আর চুড়ি সব কিছু খুলতে থাকে। তখন তার শাশুড়ি তাকে শুনিয়ে শুনিয়ে বলে, সংসার যে আমার ছেলের কাছে গেলেই কি আমার ছেলে সব ভুলে যাবে? সংসারের কি খুব প্রয়োজন ছিল? নীলিমা কি বলবে বুঝতে পারে না। নীলিমার বাবা নীলিমাকে স্বপ্ন দেখাতো, এক রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে নীলিমাকে নিয়ে যাবে আর রানী বানিয়ে রাখবে। নীলিমা হয়তো তখনও জানতো, কালো মেয়েদের জন্য কোনো রাজপুত্র ঘোড়ায় চেপে আসে না। আজ নীলিমার বাবার কথা খুব মনে পড়ছে। নীলিমা শুধুমাত্র তার বাবার কাছেই রাজকন্যা ছিল। সারা রাত এসব ভাবতে ভাবতেই নীলিমার রাত কেটে যায়। ফজরের আজান হলে নীলিমা নামাজ পড়তে বসে। দুহাত তুলে সে খোদার কাছে এখন একটা জিনিসই চায়, আর সেটা হলো মৃত্যু। নীলিমা নামাজ শেষ করে শুভ্রর রুমে যেতেই দেখে, নীলিমা। পর্ব 2, লিখেছেন A.H. স্পর্শ। রিধি আর আমি পাশাপাশি বসে হাতে হাত রেখে গল্প করছিলাম। এমন সময় নীলিমা ঘরে ঢুকলো। এত সকাল সকাল রিধি কোথা থেকে আসলো? এই প্রশ্নটা বোধহয় ওর চোখে মুখে ভাসছিল। আমি অবশ্য পাত্তা দিলাম না। ওকে 2 কাপ চা বানিয়ে আনতে বললাম। মেয়েটার সাথে আমি ঠিকমতো কথাই বলি না, তবু কেন জানি না আমার জন্য ওর আলাদা একটা টান আছে। অবশ্য আমি এসবের কোনো মূল্যই দেই না। রিধি ওকে শুনিয়ে শুনিয়েই আমাকে বলল, শুভ্র, এই কালিটা তোর বউ। আঙ্কেল জেনে শুনে তোর এত বড় একটা ক্ষতি কিভাবে করলো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ভাগ্যে যা আছে তাই তো হবে। ভাগ্যটাগ্য বলে কিছু নেই। রিধি বলল, তুই যদি আঙ্কেলের কথায় রাজি না হতি, তবে আমি তোর বউ হতাম। কত স্বপ্ন নিয়ে দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর আমাদের মাঝখানে ঢুকে পড়েছে এক কালনাগিনী। রিধি ব্যঙ্গ করে ওর দিকে তাকিয়ে বলল, নীলিমা। কালনাগিনীর নাম নাকি আবার নীলিমা। ভূতনি বা পেতনি অথবা কালি রাখলেই বেটার হতো। ওর কথা শুনে আমি আর রিধি দুজনেই হেসে উঠলাম। দেখলাম নীলিমা মুখ বুজে সব সহ্য করে চলে গেল। কি বা করার আছে ওর? আসলেই তো, ওর মতো একটা মেয়ের নাম নীলিমা হওয়াটা মানায় না। ওর বাবা যে কি ভেবে নামটা রেখেছিল। হঠাৎ উঘর থেকে মার হইচই চিল্লাচিল্লির আওয়াজ পেলাম। মা আমাকেই ডাকছিল, কিন্তু আমি রিধির সাথে গল্পে এতটাই মগ্ন ছিলাম তা কানে তুলিনি।
নীলিমা দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরে গেল। একটু পরেই ওর কান্নার আওয়াজ পেলাম। আমি আর রিধি গিয়ে দেখি বাবা বিছানায় পড়ে আছে। তিনি আর বেঁচে নেই। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। খবর পেয়ে নীলিমার বাবাও ছুটে এলেন। বাবার দাফন কাজ শেষে আমি আর মা নীলিমার বাবাকে বললাম নীলিমাকে নিয়ে যেতে, সারা জীবনের জন্য। আমি তার বাবার দিকে তাকিয়ে সরাসরি বললাম, আমি আমার বাবার কথা রাখতেই আপনার মেয়েকে বিয়ে করেছিলাম। এখন বাবা নেই, বাবার কথারও কোনো অস্তিত্ব নেই। আপনার কালী মেয়েকে এখনই নিয়ে চলে যান। ভদ্রলোক আমার গালে থাপ্পড় দিতে এসেও থেমে গেলেন। দেখলাম নীলিমাই ইশারাতে তাকে নিষেধ করল। নীলিমা ওর বাবার সাথে তার বাড়ি চলে গেল। এরই মাঝে বেশ কিছুদিন কেটে গেল। কেন জানি না আজ হঠাৎ করেই নীলিমাকে ফোন করতে ইচ্ছে হলো। এতদিন পর আমি ওকে ফোন করেছি। ফোনটা ধরতেই আমি বললাম, হ্যালো নীলিমা। নীলিমা। পর্ব ৩। লিখেছেন AH স্পর্শ। ফোনটা কানে রাখতেই আমার গলার স্বরটা কঠিন শোনালো। হ্যালো নীলিমা। উপাস থেকে কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্তের জমাট বাঁধা নীরবতা। হয়তো আমার কণ্ঠস্বর শুনে চিনতে পারেনি, অথবা এতগুলো দিন পর আমার ফোন পেয়ে বিস্ময়ে বোবা হয়ে গেছে। ওর এই দ্বিধান্বিত নীরবতা আমার মেজাজটা বিগড়ে দিল। আমি সামান্য গলা উঁচু করে বললাম, কি হলো, কানে কথা যায় না? হ্যালো। এবার একটা মৃদু কাপা স্বর ভেসে এলো। শুনতে পাচ্ছি। স্বরটা নিষ্প্রাণ হলেও তার গভীরে কোথাও যেন একটা আনন্দের রেশ আমি ঠিকই টের পেলাম। আমার ফোন পেয়ে ও খুশি হয়েছে। ভাবতেই তাচ্ছিল্যে আমার ঠোঁটের কোণ বেঁকে গেল। কি অদ্ভুত মেয়ে! এত অবহেলা আর অপমানের পরেও কেবল আমার একটা ফোনের অপেক্ষায় ছিল। ওর এই বোকামি দেখে মনে মনে হাসলাম। আমার পাশেই বসেছিল রিধি। আমাকে ইশারায় প্রশ্ন করল, কে? আমি ঠোঁট নাড়িয়ে জবাব দিলাম, নীলিমা। রিধির মুখেও ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। আমার হাতটা আরো শক্ত করে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি শেষ করো। আপদটাকে চিরদিনের মতো বিদায় করার ব্যবস্থা করো। আমি রিধির কথায় নিঃশব্দে সায় দিয়ে ফোনের কথায় ফিরলাম। কোনো রকম ভূমিকা না করে সরাসরি আসল কথায় চলে এলাম। একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। আমার গলাটা ছিল আবেগহীন। আগামী শুক্রবার আমার আর রিধির বিয়ে। সব আয়োজন প্রায় শেষ। উপাসটা আবারও পাথরের মতো চুপ। আমি নিশ্চিত আমার প্রত্যেকটা শব্দ ধারালো ছুরির মতো ওর বুকে বিঁধেছে। এই কিছুক্ষণ আগেও ওর মনে যতটুকু আনন্দের বুদবুদ উঠেছিল তা এক মুহূর্তেই মিলিয়ে গেল। ভালোই হলো। মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকার চেয়ে কঠিন সত্যটা জানা অনেক শ্রেয়। আমি ওর কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই বলে চললাম, কালই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। উকিলের সাথে সব কথা চূড়ান্ত। আশা করি সই করতে দেরি করবে না। আমার নতুন জীবন শুরু করার আগে পুরনো সব জঞ্জাল আমি পরিষ্কার করে ফেলতে চাই। কথাটা শেষ হতেই উপাস থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। নাকি আমার শোনার ভুল?
হয়তো একটা গভীর দীর্ঘশ্বাস ছিল। ও মরিয়া হয়ে কিছু একটা বলতে চাইছিল। আমি এইটুকু বলতেই ওর গলাটা ভেঙে এলো। কিন্তু ওর কথা শোনার মতো আগ্রহ বা সময় আমার ছিল না। ওর বাক্যটা শেষ করতে না করতেই বললাম, আমার আর কিছু শোনার নেই নীলিমা। যা বলার ছিল আমি বলে দিয়েছি। বাবার একটা অবাস্তব জেদের জন্য আমার জীবনটা নষ্ট হতে বসেছিল। এখন আমি মুক্তি চাই। তুমিও মুক্ত। ভালো থেকো। ফোনটা কেটে দিলাম। রিধি খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, যাক, ফাইনালি আপদটা পাকাপাকিভাবে বিদায় হচ্ছে। আমার যে কি ভালো লাগছে শুভ্র। আমি রিধির দিকে তাকিয়ে হাসলাম। বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। বাবার মৃত্যুর পর থেকে যে অপরাধবোধটা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল, সেটাও আজ উধাও হলো। আমার জীবনটা আমার, সেটাকে নিজের মতো করে সাজানোর পূর্ণ অধিকার আমার আছে। নীলিমার কথা আমার মন থেকে মুছেই গিয়েছিল। কিন্তু বিকেলে যখন আকাশ মেঘ কালো করে যখন বৃষ্টি নামল, তখন অবাধ্য মনটাই ওর মুখটা ভেসে উঠল। এই মেয়েটার সাথে বৃষ্টির এক অদ্ভুত যোগাযোগ। ওকে যখন প্রথম দেখতে গিয়েছিলাম, সেদিনও এমনই অঝোরে বৃষ্টি ঝরছিল। ফোনটা রাখার আগে ওর সেই অসমাপ্ত কথাটা কানে বাজছিল। আমি কি বলতে চেয়েছিল ও? হয়তো অনুনয় করত, যেন আমি এমনটা না করি। কিংবা হয়তো সে এটা মানতে পারছে না। কিন্তু তাতে কি হতো? ওর মতো একটা সাধারণ মেয়ের জন্য রিধির মতো কাউকে আমি হারাতে পারি না। নীলিমা হয়তো ভাবতেও পারেনি আমার ফোনটা ওর জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ বয়ে আনবে। ও হয়তো ভেবেছিল এতদিন পর আমার ভুল ভেঙেছে, আমি ওকে ফিরিয়ে নিতেই ফোন করেছি। বোকা মেয়ে। ওদিকে ফোনটা কেটে যাওয়ার পর নীলিমার হাত থেকে মোবাইলটা খসে পড়ল। শুভ্রের শেষ কথাগুলো যেন ওর কানে প্রতিধ্বনিত হচ্ছিল। পুরনো সব জঞ্জাল আমি পরিষ্কার করে ফেলতে চাই। নীলিমার অসমাপ্ত কথাটি ছিল, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। যে খবরটা ওর জীবনের সব শূন্যতা এক মুহূর্তে ভরিয়ে দিয়েছিল। যে খবরটা পাওয়ার পর ও প্রথমবার নিজের গায়ের কালো রং, নিজের ভাগ্যকে ভুলে গিয়ে এক চিলতে সুখের স্বপ্ন দেখেছিল। সেই খবরটাই ও শুভ্রকে বলতে গিয়েও পারল না। ওর সমস্ত আনন্দ, সব স্বপ্ন শুভ্রের একটা ফোনেই ধুলোর সাথে মিশে গেল। নীলিমা এখন কি করবে? ওর গর্ভে শুভ্রের সন্তান, অথচ শুভ্র ওকে ডিভোর্স পেপার পাঠাচ্ছে। এই সত্যটা ও কাকে বলবে? সমাজকে কি জবাব দেবে? ওর জীবনটা এখন কোন চূড়াবালিতে তলিয়ে যাচ্ছে। ওর মনে হলো কালো মেয়েদের বোধহয় স্বপ্ন দেখতে নেই। তাদের জীবনে সুখ উকি দিলেও তা স্থায়ী হয় না। ঝড়ের আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, নীলিমার জীবনেও এই কয়েকদিনের ভালো লাগাটা ছিল তেমনই একটা পূর্বাভাস। ওর সামান্য সুখটুকুও হয়তো ভাগ্যের সহ্য হলো না। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। একটানা ঝরছে তো ঝরছেই, থামার কোনো লক্ষণ নেই। নীলিমার মনে হলো এই বৃষ্টি আসলে প্রকৃতির কান্না। মানুষ ওকে না বুঝলেও প্রকৃতি হয়তো ওর কষ্টটা ঠিকই বুঝে। ওর ভেতরের যন্ত্রণা,
ওর ভেঙে যাওয়া স্বপ্নের আর্তনাদ যেন মেঘ হয়ে ঝরে পড়ছে। আজ আকাশ কাঁদছে নীলিমার হয়ে, কারণ তার নীরব কান্নার শব্দ শোনার মতো পৃথিবীতে আর কেউ নেই। নীলিমা, পর্ব 4, লিখেছেন A.H. স্পর্শ। অবশেষে আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আমার ভালোবাসার মানুষ হৃদিকে বউ হিসেবে পাচ্ছি। আর কি লাগে। সারা বাড়ি লাল সবুজ বাতিতে ঝলমল করছে। কোনায় কোনায় রজনীগন্ধা আর গোলাপের সুবাস। মৃদুলয়ে সানাইয়ের সুর বাতাসে এক অদ্ভুত আবেশ তৈরি করছে। অতিথিদের কোলাহল, বন্ধুদের হাসি ঠাট্টা, সব মিলিয়ে এক জমকালো আয়োজন। আমার মাও আজ ভীষণ খুশি। তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কিছুক্ষণ পর পরই তিনি আমার কাছে এসে কপালে চুমু খেয়ে যাচ্ছেন। তার চোখের কোণে আনন্দের জল চিকচিক করছে। রিধির বাবা মাও আমাদের এই সম্পর্কটা নিয়ে প্রথম থেকেই খুব ইতিবাচক ছিলেন। সব মিলিয়ে পরিবেশটা একেবারেই নিখুঁত। আমার পরনে সোনালি কাজ করা শেরওয়ানি। পাশে কনের সাজে বসে থাকা রিদিকে দেখে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। লাল লেহেঙ্গা, সর্বাঙ্গে সোনার গয়না আর মুখের ওই মিষ্টি হাসিতে ওকে কোনো পরীর চেয়ে কম লাগছে না। ও আমার দিকে তাকিয়ে হাসতেই আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। ফিসফিস করে বললাম, অবশেষে। রিধিও আমার হাতে আলতো চাপ দিয়ে বলল, অবশেষে সব বাধা দূর হলো। ওর কথায় আমার মনে পড়ে গেল নীলিমার কথা। বাধা, হ্যাঁ, নীলিমা আমার জীবনে একটা বিশাল বাধা ছিল। বাবার একরোখা জেদের শিকার হয়ে ওকে বিয়ে করতে হয়েছিল। কিন্তু মন থেকে ওকে কোনোদিনও স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। ওর ওই সাধারণ চেহারা, গায়ের কালো রং, সব কিছুই আমার আধুনিক মানসিকতার সঙ্গে বেমানান ছিল। ডিভোর্স পেপারে সই করে দিয়েছে শুনে বুকের উপর থেকে শেষ ভারটাও নেমে গিয়েছিল। যাক, পুরনো জঞ্জাল সাফ হয়েছে। আমার জীবন এখন আমার। এই সুন্দর জীবনের কোথাও নীলিমার মতো মেয়ের ছায়া পড়ার কোনো সুযোগ নেই। মায়ের হাসি মুখটা দেখে আমার মনটা ভরে গেল। তিনি আমার আর রিধির পাশে বসে আছেন। আগত অতিথিদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন। বাবার মৃত্যুর পর মা খুব একা হয়ে পড়েছিল। আজ তার মুখে এই অনাবিল আনন্দ দেখে মনে হলো আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। নীলিমাকে আঁকড়ে ধরে থাকলে হয়তো মাকেও আমি এই খুশিটা দিতে পারতাম না। অপরাধবোধের যে সামান্য কাঁটাটুকুও মনে বিঁধেছিল, তা আজ পুরোপুরি উপড়ে গেল। ওইদিকে শুভ্রের পৃথিবী যখন আলো আর উৎসবে ঝলমল করছে, নীলিমার পৃথিবী তখন ডুবন্ত এক জাহাজের মতো স্থির, নিস্তব্ধ। ঘরের কোণে বসে আছে সে। জানালার বাইরে অবিরাম বর্ষণ ছাড়া আর কোনো শব্দ নেই। আজ শুভ্রের বিয়ে। যে মানুষটার নাম একদিন তার জীবনের সঙ্গে জড়িয়েছিল, আজ সেই নামটা চিরকালের মতো অন্যের হয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করলেই সে পারত শুভ্রের বাড়িতে গিয়ে একটা হট্টগোল করতে, পারত সবার সামনে নিজের অনাগত সন্তানের কথা ঘোষণা করে শুভ্রের সাজানো উৎসবটা এক মুহূর্তে তছনছ করে দিতে। কিন্তু না, এতটা নির্লজ্জ সে নয়।
যে তাকে জঞ্জাল মনে করে জীবন থেকে ছুঁড়ে ফেলেছে। তার দরজায় অধিকারের ভিক্ষে চাইতে যাওয়ার মতো আত্মসম্মানহীন সে হতে পারবে না। দেয়াল ঘড়ির কাঁটাটা যেন শয়তানের মতো টিটকারি দিয়ে চলছে। টিক 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 শব্দটা জানান দিচ্ছে শুভ্রের নিকাহর লগ্ন এগিয়ে আসছে। নীলিমা চোখ বন্ধ করতেই দেখতে পেল সেই দৃশ্য। সাজানো মঞ্চে কাজী সাহেবের সামনে বসে আছে শুভ্র, পাশে ঘুমটা টেনে হৃদি। শুভ্রের ঠোঁট থেকে একে একে 3 বার বেরিয়ে আসছে সেই অমোঘ শব্দ, কবুল কবুল কবুল। যে শব্দটা শোনার পর হৃদি আইন আর শরীয়ত অনুযায়ী শুভ্রের স্ত্রী হয়ে যাবে। যে শব্দটা নীলিমার জীবন থেকে শুভ্রের শেষ চিহ্নটুকুও মুছে দেবে। দৃশ্যটা কল্পনা করতেই নীলিমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটা তীব্র যন্ত্রণা তার শিরা উপশিরা দিয়ে বয়ে গেল। শুভ্রের মুখটা মনে পড়তেই 2 চোখ বেয়ে জলের ধারা নামল। সেই মুখ, যে মুখে একদিন সে নিজের ছোট্ট পৃথিবীর স্বপ্ন দেখেছিল। সেই মুখ, যে তাকে অবহেলা করে আর অপমান করে জর্জরিত করেছে। কতটা সময় এভাবে কেটেছে নীলিমার খেয়াল নেই। কান্নার দমকে তার শরীরটা কাঁপছিল। কিন্তু হঠাৎই এক অদ্ভুত অনুভূতিতে তার হুঁশ ফিরল। সে নিজের অজান্তেই হাতটা রাখল পেটের উপর। খুব মৃদু, প্রায় অস্তিত্বহীন একটা স্পন্দন। নাকি পুরোটাই তার মনের ভুল? কিন্তু এই অনুভূতিটাই যেন এক ঝলক বিদ্যুৎ হয়ে নীলিমার সমস্ত সত্তাকে জাগিয়ে দিল। কার জন্য কাঁদছে সে? যে মানুষটা তাকে চেনে না, বুঝে না, যে তাকে আবর্জনা ভেবেছে। তার জন্য নিজের জীবনটা নষ্ট করবে? না। কান্না ভেজা চোখেই একটা কঠিন জেদ দানা বাঁধতে শুরু করে। এই কষ্ট, এই অপমান, এগুলোই হবে তার শক্তি। শুভ্রের দেওয়া সবচেয়ে বড় যন্ত্রণাটাই হয়ে উঠবে তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তার ভেতরে যে নতুন প্রাণটা বেড়ে উঠেছে, সে তো কোনো পাপ করেনি, তার তো কোনো দোষ নেই। তাকে কেন সমাজের বঞ্চনা আর বাবার পরিচয়ের অভাবে কষ্ট পেতে হবে? নীলিমার চোখের জল শুকিয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল এক পাথুরে কাঠিন্য। সে সিদ্ধান্ত নিল, এই সন্তানকে সে একাই বড় করবে। শুভ্রের কোনো পরিচয়, কোনো করুণার প্রয়োজন নেই তার। এই সন্তানের পৃথিবী হবে সে নিজে। তার বাবা মা দুটোই হবে নীলিমা। লোকে হয়তো আড়ালে অনেক কিছুই বলবে, সমাজ হয়তো আঙ্গুল তুলবে, কিন্তু তাতে কি? যে লড়াইটা তার একার, সেটা সে একাই লড়বে। শুভ্র তার নতুন জীবন শুরু করেছে, নীলিমাও করবে। শুভ্রের জীবন আলো আর প্রাচুর্যে ভরা। নীলিমার জীবন হয়তো সংগ্রামে ভরা থাকবে, কিন্তু তার জীবনে থাকবে এমন এক সম্পদ যা শুভ্র কোনোদিনও পাবে না, তার সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা। বাইরের বৃষ্টিটা ততক্ষণে ধরে এসেছে। মেঘের আড়াল থেকে এক ফালি চাঁদ উকি দিচ্ছে। সেই ম্লান আলোয় নীলিমার মুখটা অন্যরকম দেখাচ্ছিল। সেখানে হাড়ের গ্লানি নেই, আছে এক অদম্য জেদ। এক পরাজিত নারীর নয়, এক ভবিষ্যৎ মায়ের প্রতিজ্ঞা। সে শুভ্রকে ভুলবে না, তার দেওয়া অপমানও ভুলবে না। এই স্মৃতিগুলোই তাকে শক্তি যোগাবে। আজ থেকে নীলিমার নতুন জীবনের শুরু হলো।
একা, কিন্তু একা নয়। তার সন্তানের জন্য নীলিমা একাই 100।